আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আজকে রাজ শারমিন সাথে থাকবে লাইলা মামুনকে নিয়ে ভিডিও শেষ অংশে কিছু কথা। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে সত্যি অনেক অনেক আত্মতৃপ্তি দেয়, উৎসাহিত করে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার এবং ভিউয়ার্স হিসাবে আমার ভিডিওগুলো দেখার আগ্রহ প্রকাশ করছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেরি না করে চলুন কথা বলা যাক। আজ কিন্তু আপনাদের এক চিটার বাবা আর চিটার বাবার পালিত কন্যা নিয়ে কিছু কথা না বললেই নয়। কারণ তারা এই যে ইফতার নিয়ে এতটা শখ করছে, মানুষকে দান সৎকার সামান্য কিছু করে তারা 10,000 টাকা দান করে তারা 50,000 টাকা ইনকাম করে নিচ্ছে। এটা আসলে খুব দৃষ্টিকটু অপমান, এবং যাকে দিচ্ছে সে আসলে কতটা অপমানিত হচ্ছে এরা তা বুঝতে পারছে না। তারা ইদানিং কী করছে, কোরআন হাদিসের কথা বলছে। এই যে দেখতে পাচ্ছেন তানজিলা তার এক চাচিকে এই যে মুড়ির টোপলা আর কিছু ছোলা খেজুর ইত্যাদি সামথিং কিছু দিয়েছে বোধহয়। ওখানে 200-300 টাকার বাজারও হবে না, হবে না। কারণ ওখানে হাফ কেজি চিড়া, হাফ কেজি মুড়ি আর এক পোয়া কি বলে ছোলা, এগুলো দিয়ে আর কত দাম আসবে? এটা দিয়ে সে নিজেকে হিরোইন মনে করছে, রানী মনে করছে। সে এটাকে সব করছে, সাথে আবার ইসলামের কথা বলছে যে ইসলামে আছে আত্মীয় স্বজন ইত্যাদির প্রধান কাজ হলো নিজের আত্মীয় স্বজনের মাঝে দান করা, সৎকার করা। তো আমি বলি কি, ইসলামের কথাই যদি বলবে, ইসলামে কি কোথাও আছে যে তুমি কাকে দান করছো, কিভাবে দান করছো সেটা শো অফ করা? কোথাও কি লেখা আছে? বলতে পারবে তানজিলা? তুমি কি করছো ওই মহিলাকে মানে ক্যামেরার সামনে এনে মহিলার ছবি তুমি সব করছো, তার হাতে তুলে দিচ্ছ, তার মুখের ভাব দেখেছো? সে লজ্জায় না পাচ্ছে নিতে, না পাচ্ছে বলতে, অবশেষে বাধ্য হয়ে তোমাদের তা খাবে, তোমাদের চামচাগিরি একটু তো করতেই হয়। তাই সে কি করলো, সে তোমার একটু গুণগান গাইলো, তোমার একটু, কিন্তু তার ভিতরে ভিতরে যে লজ্জাবোধটা হচ্ছিল সেটা অনুভব তুমি করেও অ্যাভয়েড করে গিয়েছো। তারপরেও তুমি ক্যামেরাটা তার সামনে ধরে রেখেছো। কোরআন হাদিসে কোথাও কি আছে এই ক্যামেরা এক হাতে দান আর এক হাত জানবে না? কিন্তু তোমরা কি করছো, ক্যামেরাতে সেটা শো অফ করছো। কাকে দান করছো, তার মনের ভাবটা কেমন সেটাও প্রকাশ করছো। পারলে ওই যে পুপি শাশুড়িকে দিয়েছো তারটাও ভিডিও করো। তো বন্ধুরা, শুধু যে তানজিলা তা নয়, বাপ্পি আজ 3 দিন ধরে লিস্ট থেকে শুরু করে বাজারে যাওয়া কী কী এনেছে, কাকে কাকে দিচ্ছে দেখানো দিয়ে প্রায় তার, সে যদি দিয়ে থাকে 10,000 টাকা কি 15,000 টাকার মাল, তো সে অলরেডি এই ব্যবসাটা দিয়ে মানে এই দেখিয়ে প্রায় সে তুলে নিয়েছে আমার ধারণা প্রায় 50,000 থেকে 60,000 টাকা। কারণ দর্শকরা তো উপচে পড়ছে যে বাপ্পি তার মাকে বিক্রি করে খাচ্ছে, এটা দেখার জন্য ভিউয়ার্সরা তো উপচে পড়ছে। আর বাপ্পিও এটাকে কি করছে, থামাথামি নেই যে তিশা থেমে আছে, আমি আর থামবো না। তাই সামনে ঈদ, আর এদের যে এছাড়া কোনো ইনকাম নেই, ইউটিউব ছাড়া যে কোনো গতি নেই, সেটাও আলোচনা করব কে বলেছে আজ ভিডিওতে। তো বাপ্পি যেটা করলো আজ, সেটা করলো কি, খালাকে যে টোপলা দিল দেখালো, এবং সে হাফ লিটার আমার কি মনে হয় জানেন, এই যে সে বাজার সদাই করেছে না মানুষকে দিবে, এটা হলো ওই যে তার মায়ের রেখে যাওয়া কিছু টাকা। হ্যাঁ, তার মায়ের রেখে যাওয়ার টাকা দিয়ে সে এই বাজার সদার দান সৎকার করছে, তার নিজের টাকা দিয়ে নয়। আমি 100% গ্যারান্টি তার নিজের টাকা নয়। কারণ বাপ্পি কিন্তু প্রচণ্ড কিপটা, স্বার্থপর, লোভী একটা লোক, কুলাঙ্গার। সে তার মায়ের রেখে যাওয়া টাকা দিয়েই মায়ের রেখে যাওয়া কাজে অসমাপ্ত কাজ সমাপ্ত করছে। এটা মিলিয়ে নিয়ে আজ হোক কাল হোক কোনো একটা ভিডিওতে আপনারা জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে বাপ্পি ওর মায়ের রেখে যাওয়ার টাকা দিয়েই এই কাজগুলা করছে। এই যে পারুল খালাকে আজ টাকা দিল, 5,000-6,000 টাকা কিস্তি তোলার আগে একটা অ্যামাউন্ট জমা দিতে হয়, সেটা তার মায়ের কাছ থেকে নিত, পরবর্তীতে দিয়ে দিত। তো বাপ্পি এই যে দিচ্ছে সেটা দিয়েও সে কন্টেন্ট তৈরি করলো, কিন্তু তার মা কখনো এই যে দেওয়াটা ক্যামেরার সামনে তো ভালো, বাপ্পিও হয়তো বা জানতো না। অর্থাৎ দান তো এমনই করতে হয়, মানুষের উপকার এমনই করতে হয় মন থেকে। শুধু মনটা জানবে, ডান হাতের জিনিস বাঁ হাত জানবে না, বাঁ হাতের জিনিস ডান হাত জানবে না। আমাদের ধর্মে তো এটাই আছে। এরকম ক্যামেরার সামনে সব করা নেই, কাকে কি দিচ্ছে, হাফ কেজি করে তেলের বোতল, কতটুকু রোয়াবজা, কতটুকু খেজুর, কয়টা মানে ছোলা, সব কিছু তার দেখাতে হবে। কেন জানেন? ওই যে কন্টেন্ট তৈরি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, আর এর থেকে কি হবে, ডলার।
ডলার ইনকাম। ডলার ইনকামের জন্য তারা দান সৎকা করছে, তাও কার টাকা দিয়ে? বাপ্পির মায়ের টাকা দিয়ে। আমি বললাম এটা মিলিয়ে নিয়েন। এই যে কাজ করছে ঘরের, এই যে দান সৎকা করছে, এগুলা বাপ্পির মায়ের রেখে যাওয়া টাকার অংশ থেকে করছে। এই টাকার অংশ দিয়েই বাপ্পি করছে, নিজের পকেটের টাকা দিয়ে নয়। আজ দেখলাম ইফতারে বসে বাপ্পি এমন অভিনয় করলো, বুকে হাত দিয়ে। আমি তো ভাবলাম বুকে বোধহয় ব্যথাই উঠে গেল, হার্ট অ্যাটাকই করলো। দেখেন ওখানে তার ছেলে তানটা এমনভাবে তাকিয়ে আছে, বাপের অভিনয় কিন্তু সে বুঝে গিয়েছে। সে অভিনয়টা বুঝে গিয়েছে, বাপের দিকে তাকিয়ে আছে। সে বুকে হাত দিয়ে আমার মা থাকলে, মানে কি বলবো, এত অভিনয়, এত অভিনয়। কুলাঙ্গার বাপ্পি আর কত অভিনয় করবে, কত মাকে বিক্রি করবে, কত মিথ্যাচার করবে। তোমার এই মিথ্যাচার, তোমার মতো কুলাঙ্গার সন্তান রেখে যাওয়ার জন্য তার এখন না ওই যে মাটির নিচে জবাবদিহি করতে হচ্ছে। তুমি যে মিথ্যাচারগুলা করছো তার জন্য তাকে জবাবদিহি করতে হচ্ছে। এত হাদিস কোরআনের কথা না বলে শুধু সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজ করো, মায়ের জন্য দোয়া চাও, তাতেই হবে। নোংরামিগুলো ত্যাগ করো, আর কিছু লাগে না। ধর্মে, আমাদের ধর্ম শান্তির ধর্ম। এই শান্তির ধর্মে না এত অশান্তি নেই, এত কুসংস্কার নেই, এত ধর্মটা আমাদের খুব সহজ। সেই ধর্মটাকে মন গড়া হাদিস বলে নিজের মতো করে কুৎসিত করো না। চেষ্টা করো মায়ের সুসন্তান মরে যাওয়ার পর হলেও তাকে শান্তি দিতে সুসন্তান হয়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, সৎ পথে চলো, সত্য কথা বলো, পরিবারের দায়িত্ব পালন করো, তাতেই হবে। আর কিছু লাগবে না, এত কিছু লাগবে না। পারলে দান সৎকার করো, না পারলে যে তোমার করতেই হবে সেটাও না। তোমার যদি সামর্থ্য থাকে তুমি দান সৎকার করো, কোনো বাধা নেই, কিন্তু এভাবে সব করো না। এভাবে ভিডিওতে এনে যাকে দান করছো তাকে অপমান করছো, প্লাস হলো কন্টেন্ট তৈরি করে সেটা দিয়ে টাকা উপার্জন করছো। তো বন্ধুরা, আজ কিন্তু এই যে মিমের নাকি টাকা পয়সা নেই, সে ফকির হয়ে গিয়েছে, সেই বলেছে। আপনারা তো জানেন আমাদের ইউটিউব ছাড়া কোনো ইনকাম নেই। ইউটিউবের টাকা ঢোকার কথা ছিল মাসের শেষে, বাট এখনও ঢোকেনি বলে তার বাজার করা হয়নি। তাই সে তার কোটিপতি মায়ের কাছ থেকে ধার করে টাকা, না তার মা পাঠিয়ে দিয়েছে টাকা, সেটা দিয়ে সে বাজার ঘাট করছে। আজ কয়েক মাস ধরে নাকি তার মায়ের কাছ থেকে এভাবে সে অনেক টাকা নিয়েছে। তার মা টাকাটা পায় কোথায়? কোথায় তার মা টাকা পায়? তার মায়ের ইনকামের উৎসটা কি? মেয়েরা। হ্যাঁ, মেয়েরাই তো। কারণ তার মা তো এই নর্তকীগুলার সর্দানি, সেই সর্দানির ধাগা খায় তার মা বসে বসে। তার মা বসে বসে এই নর্তকীগুলা ভাগা যা দেয় সেগুলা জমিয়ে রাখে। আর নর্তকীগুলা যখন চায় তখন মাঝে মধ্যে দেয়, বাট আবার ফিরিয়েও দেয়, ধার দেয়। একেবারে যে দান করে কিংবা মেয়েকে বলে যে না এটা নেই ওটা নেই, কারণ জানে তো তার মেয়ের ইনকাম আছে, তার মেয়েদের নর্তকী বাইজিপানার ইনকাম আছে, সেগুলা অটো চলে আসবে 2 দিন আগে আর 2 দিন পরে। তা 2 দিন পরে যখন হয় তখন এরা বিপদে পড়ে। তার মানে বুঝতে পারছেন এরা কি পরিমাণ বিলাসিতা, কি পরিমাণ উশৃঙ্খল জীবনযাপন করে। একজন হাজার মাঝে মাঝে তো লাখ টাকা ইনকাম করে, তারপরেও এদের অভাব ছাড়ে না। এরা নাকি কিছু উদ্যোগ নিলে, জমি কিনতে, গয়না কিনতে গেলে তখন নাকি এরা ধার দেনা, এটা ওটা কত কি করতে হয়। হাস্যকর তাই না? কত বেহিসাবি জীবন এদের, কত উচ্চ আকাঙ্ক্ষা, কত উচ্চ বিলাসী ভাব এদের। সত্যি দেখলে কি বলবো, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকে না। কোথায় আমরা পড়াশোনা করে, কোথায় আমরা চাকরি করে, দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে জীবন সংগ্রাম করছি। বলতে বাধ্য হচ্ছি, কিছু মহিলারা রোস্টিং বলেন আর কথা বলেন, বলতে এমন সব কথা বলে, সত্যি সেটা নেওয়া যায় না। হ্যাঁ, আপনাকে যদি কেউ ইট মারে আপনি তো পাটকেলটা মারবেন, কিন্তু আপনাকে তো ইটই মারেনি। তাহলে আপনি কেন আপনার ব্যক্তি জীবনে, আপনি বড়লোক না ছোটলোক, আপনার ঘরে কি আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলা কেন শো করেন? হ্যাঁ, যারা কন্টেন্ট তৈরি করছে, বাপ্পি কিংবা তিশা কিংবা নিশি, মিম, এরা তো ডেইলি ব্লগ করে, ফ্যামিলি ব্লগ করে, এরা বলতে পারে, দেখাতে পারে। বাট আপনার অহেতুক অহংকার করা কিছু কথাবার্তা, এগুলা হাস্যকর লাগে। এখন আমি
আমি বলতে চাই না, তাও বলছি, আমি নিজেও কিন্তু একজন চাকরিজীবী মহিলা। আমিও কিন্তু একটা ভালো ভাইরাল পয়েন্টে আছে। আমার হাজব্যান্ড সে তো আছেই, সে তো আছেই, কারণ ভাইরালের সঙ্গে ভাইরালেরই দেখা হয়। ঠিক যেমন মামুন আর লাইলা দুজনেই ভাইরাল, দুজনে ভাইরাল বিধায় দুজনের সঙ্গে পরিচয়। হ্যাঁ, এখন বলবেন হঠাৎ করে কেন মামুন আর লাইলার কথা বলছি? তাদের নিয়ে আমি রোস্টিং করতে বসিনি, আলোচনা করতে বসিনি। শুধু এটুকু বলতে আসছি যে লাইলা মামুন এ দুজনকে নিয়ে বহু বহু কিছু হয়েছে, কেস হয়েছে, মারধর হয়েছে। মানে এমন কোনো কিছু নাই যে এদের দুজনকে নিয়ে হয়নি, এদের দুজনকে নিয়ে হয়নি। কিন্তু গত রাতে সেই দুজন সকল কিছু ভুলে এক হয়ে গিয়েছে, একসাথে তারা লাইফে এসেছে, আবার তারা নতুন করে সংসার করছে, আবার তারা নতুন করে সব কিছু ভুলে দুজন দুজনকে মাপ করে দিয়ে ওপেন ক্যামেরার সামনে লাইভ করেছে। তাহলে কেন রাজ আর শারমিন পারবে না? রাজ আর শারমিন তাহলে কেন পারবে না? তোমাদের তো সেই তুলনায় কিছুই হয়নি। তোমরা তো মামুন আর লাইলা, হ্যাঁ লাইলা, মামুন আর লাইলার কাছে তোমরা কিছুই না। ওরা তো মানে দেশ ছেড়ে দেশের বাহিরে ওরা জনপ্রিয়। ওদের ওদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, মিলিয়ন মিলিয়ন দর্শক, ওদের কাছে তোমরা কিছু না। না ভাইরালের দিক থেকে, না লাইলার সামাজিক অবস্থান থেকে, না লাইলার মানে কোনো দিক থেকে না। আমি অত কম্পেয়ার করতে চাই না, আমি শুধু একটা জায়গায় কম্পেয়ার করতে চাই। তোমার লাইলার ইগোর কাছে শারমিনের ইগোটা কি খুব বেশি? এত ইগো থাকা ভালো নয় শারমিন, তুমি ইগোকে ভেঙে ফেলো। কোনো একটা সোর্সে আমি জানতে পেরেছি তোমাকে রাজ সব ভুলে ফোন করেছিল, ফিরে আসতে চেয়েছিল না, ফিরে আসতে বলেছিল রাজ তোমাকে। হ্যাঁ শারমিন, রাজ তোমাকে ফিরে আসতে বলেছিল, তুমি তুমি তাকে ডিনাই করেছো, এত ইগো ভালো নয়, ভুলে যাও শারমিন। তোমার কিসের এত ইগো? তোমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে তুমি নিজেই বলেছো যে এই বয়সে কোনো কিছু ভুল আসলে মেনে নেওয়া যায় না। তুমি ভুল করোনি, রাজ তোমার জন্য পারফেক্ট। তুমি দীর্ঘ 2 বছর রাজের সঙ্গে মিশছো, কেন তখন ভুল মনে হয়নি? রাজের, হ্যাঁ আমি মানছি রাজের কথা বলার মধ্যে যথেষ্ট অস্পষ্টতা, যথেষ্ট শিক্ষার অভাব আছে। শিক্ষাটা বড় নয়, শিক্ষা, চেহারা, টাকা এগুলা যদি বড় হতো তাহলে তোমার বড় ভাই যে মানবতার দেওয়াল সম্বন্ধে জানে না, তুমি তাকে বুঝিয়ে বললে। তোমার ভাইয়ের ওই চেহারা, তোমার ভাইয়ের ওই মানে অযোগ্যতা, সে তো নিষ্কর্মা ছিল। ইউটিউবে এসে আজ কিছুদিন ইনকাম শুরু করেছে, যেটা তুমিও বলেছো, বাবুও তাকে ইনস্টল করেছে। তো তার বউটা কি খারাপ বলো? দুটো সন্তান নিয়ে সেই বউ সংসার করছে। তোমার ওই ভাই নিজ মুখে বলেছে তোমার ভাইয়ের বউকে, তোমার ভাই গায়ে হাত তোলে, তারপরেও তোমার ভাইয়ের বউ সংসার করছে। তাহলে তোমার ইগোটা কোথায়? তুমি তো কম হেনস্থা রাজকে করনি। রাজের অন্যায় হয়েছে গায়ে হাত দিয়ে, 100% রাজ এটা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে। রাজ অবশ্যই তোমার সঙ্গে অন্যায় কাজ, শাস্তির যোগ্য কাজ করেছে, বাট রাজ নিজেও কম শাস্তি পায়নি। রাজকে জনসমক্ষে অপমান করেছ, রাজকে জনসমক্ষে দুহাত জোর করিয়েছ, রাজের বাবা সহ নিচেই বসিয়ে হাত জোর করিয়েছ। হ্যাঁ, হাত জোর করিয়েছ। শুধু তাই নয়, ওই যে বাংলা ভাইয়ের মতো দেখতে পারভেজ, সেই পারভেজ কী করেছে? তুমি যেসব কথা বলেছ সেসব কথা হুবহু ভিডিও করে ছেড়ে দিয়েছে। সেখানে কেন রাজের কথাগুলা পারভেজ ছাড়েনি? ওই বাংলা ভাইটা ছাড়েনি। রাজ যখনই কথা বলতে শুরু করেছে পারভেজ তখনই কাট করে দিয়েছে, ভিডিওটা শেষ করে দিয়েছে। রাজ তো ভদ্রতার পরিচয় দিয়েছে। তুমি কথা বলার সময় রাজ শুধু শুনে গিয়েছে, কোনো কথার উত্তর দেয়নি। পুরো আদালতের মতো। আদালতে ঠিক এমনই করে, কথা বলার সময় অন্য কেউ কথা বলবে না, বিচারের সময় অন্য কেউ, নালিশের সময় অন্য কেউ কথা বলবে না। রাজ তো সেটাই করেছে। তুমি তোমার কথাগুলো বলে গিয়েছো, আমরা শুনেছি, কিন্তু রাজের কথাগুলো বলার সময় কেন ওই ছেলেটা, ওই বাংলা ভাই পারভেজ, সে ভিডিওটা বন্ধ করে দিল? পারভেজের তো উচিত ছিল, পারভেজ যদি বন্ধু রাজকে মনে করতো
তোমার সংসার ভাঙার পিছনে ওই ছেলেটার হাত যদি না থাকতো, তাহলে হুবহু রাজের কথাগুলি তোমার কথার মতোই তুলে ধরতো, কিন্তু তুলে ধরেনি। আজ দেখলাম তুমি ফার্নিচার গোছাচ্ছ। বেলাল বলছে বোনের সংসার সাজিয়ে দিলাম। বোনের সংসার কি তোমার ঘরে সাজাচ্ছ? তোমার ঘরে কি তোমার বন্ধু এনে বিয়ে টিয়ে দিয়ে ঘর সাজিয়ে ঘর জমায় রাখতেছো? এরকম কিছু মিন করেছো বেলাল? কেচো বেলাল, কেচো মানে জো কেচো, এরকম একটা আছে না চিকন চিকন, সেরকম সে কেচোর সঙ্গে তোমাকে তুলনা করেছে বেলাল। তোমার কাছে আমি জানতে চাইছি, এই কেচো বেলাল, তুমি যে আজকে লিখলে যে বোনের সংসার সাজিয়ে দিচ্ছি, কিভাবে সাজালে? বোনকে কি ঘর জামাই রেখে কোনো জামাই টামাই এনে বিয়ে টিয়ে দিবে, তাই সেভাবে সংসার সাজিয়েছো নিজের ঘরে? বলতে লজ্জা লাগলো না? ভিউ ধরার জন্য এ ধরনের বোনকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছো। আর সবচেয়ে খারাপ লাগে কি শারমিন, তুমি তো একটা বুঝবান মেয়ে, কথাবার্তা সব কিছুর মধ্যে তোমার যথেষ্ট শালীনতা, যথেষ্ট বুদ্ধিমত্তা, যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট সুশীল ধরনের কথাবার্তা। তাহলে নিজের জীবনটা এরকম সারখার কি করে দিলে অন্যের কথা ভেবে? কি করে অন্যের প্রচারণায় নিজের জীবনটা নষ্ট করে দিলে? তুমি কি পারতে না রাজকে ভালো করতে? তুমি যে কথাগুলো বলেছো ওই সারিশিতে, সেই কথাগুলো কি তোমার বলা উচিত ছিল? তুমি একজন ওয়াইফ, তুমি যদি একজন ওয়াইফ হতে, মানে সত্যিকারের ওয়াইফ হতে, যোগ্য ওয়াইফ হতে, শিক্ষিত ওয়াইফ হতে, অনেক কথাই ওখানে কিন্তু অ্যাভয়েড করে যেতে। তুমি তোমার হাজবেন্ডকে কিছু সাহায্য করেছো, হাজবেন্ডকে করেছো, ভালোবাসার মানুষকে ভালোবেসে করেছো, সেই কথাগুলি নাইবা ওখানে উপস্থাপন করতে কি দরকার ছিল? যে আমি কক্সবাজারে গিয়েছি, আমি এই বন্ধুর বাসায় গিয়েছি, ওখানে গিয়েছি, এখানে সমস্ত খরচ আমি চালিয়েছি, এগুলো বলা কি খুব দরকার ছিল? তোমরা হাজবেন্ড ওয়াইফ, তোমার টাকা মানে রাজের টাকা, রাজের টাকা মানেই তোমার টাকা। তুমি যদি তোমার টাকা রাজকে না হতে দাও, রাজ কেন তোমার টাকা মানে রাজের টাকা তাহলে কেন তোমার টাকা হবে? এগুলা ভাবো, ভাবো তুমি কখনো কি ভেবেছো? তোমার মা আজ আছে কাল নেই, তারপরে দেখবে তোমার ভাইয়ের রূপ, তোমার ভাই তোমার টাকা খেয়ে তোমাকে নিঃস্ব করে। সবসময় কি ইউটিউব চলবে রে বোন? চলবে না। আজ হোক কাল হোক ইউটিউবটা বন্ধ তো হয়ে যেতে পারে, ভিউয়ার যে সবসময় একরকম থাকবে তাও নয়। তখন কিন্তু তোমার ভাই তোমাকে আর চিনবে না। ভাইয়ের ওই পোলাপান বড় হলে তোমাকে ঘরের বোঝা মনে করবে, থার্ড পার্সন মনে করবে। তখন কোথায় দাঁড়াবে? তখন কাকে মনের কথা বলবে? ওই যে বান্ধবীরা না কত কি তোমাকে দিয়ে সব করে ভিডিও করছে, ভাইরাল হচ্ছে, তাদের চ্যানেলগুলো দাঁড় করাচ্ছে, সব তোমাকে ইউজ করছে। অ্যাকচুয়ালি মানুষ দেখে প্রায় বলে রাজ শারমিনকে দিয়ে ব্যবহার করছে, রাজের যতদিন ইনকাম করে খাবে ততদিন শারমিনের উপর কৃতজ্ঞ থাকবে। তাই যদি হয় তাদেরকে বলবো, তোমরা কাকে দিয়ে চ্যানেল ধরছো? এই যে আমি কথা বলছি, আমিও কিন্তু ওদের দিয়েই আজ মাত্র কয়েকদিনে ভালো একটা অবস্থানে পৌঁছিয়েছি। কাদের দিয়ে? এই যে ইউটিউবারের বিভিন্ন মুখ দিয়ে তাদের নিয়ে কথা বলে, তোমরাও কিন্তু তাই। তাই তোমরাও তাদেরকে তাদেরকে বেচে তাদের কথা নিয়ে ভিউ দিয়ে ডলার কামাচ্ছ। আমি কিন্তু এখনো গলার মধ্যে দেইনি, আমি উঁচু করে এখনো কথা বলতে পারি। আমি গলার মধ্যে এখনো এদের টাকা ইনকাম দেইনি। আমার আরেকটা চ্যানেল ছিল, আমি সেই চ্যানেলটা মনিটাইজেশন ওপেনই করিনি, কারণ আমার ইনকামের অত ইচ্ছা নাই। আমি বলেছি আমি একজন ভিউয়ার ছিলাম। যখন এরা কমেন্টসগুলি শো করে না, রাগের বশে আমি এই কথা বলার জায়গায় এসছি। এই যে শারমিনকে আমি কথা বলার, এই যে বোঝাচ্ছি, শারমিন যদি বুঝতে পারে, শারমিন যদি আমার কথাগুলা একটু একটু বালিশের নিচে একা একা অন্ধকারে ভাবে, আমার বিশ্বাস শারমিন নিজ থেকে রাজকে কল দিবে, রাজকে বলবে, রাজ যা হয়েছে আমাকে আমাকে মাফ করে দাও। রাজও হয়তো বা কল দিয়েছিল, যতটা জানতে পেরেছি রাজ কল দিয়েছিল, শারমিনও আজ কল দিবে আমার বিশ্বাস। শারমিনের শুভাকাঙ্ক্ষী হয়ে আমি শুধু এটুকুই বলতে পারি, বোনডে বোনডে, আজ ভাইয়ের হয়ে তুমি কত উৎসাহ সহকারে মানে ভাইয়ের পেজটাকে প্রমোট করছো, ভাইয়ের চ্যানেলে এসে কত উৎসাহ সহকারে কথা বলছো। ভালো কথা, ভাই তো নিজের রক্তের ভাই, কেন করবে না? করো, কিন্তু নিজের সংসারটাকে শেষ করে দিও না। ভাইকে এত বেশি প্রাধান্য দিও না নিজের জীবনের চাইতে। আগে নিজেকে ভালোবাসতে শেখো। তুমি যদি নিজেকে ভালোবাসতে না শিখো না, তুমি শেষ হয়ে যাবে, কেউ তোমাকে দাম দেবে না। সবাই তোমার ঘাড়ে পাড়া দিবে, সবাই তোমার ঘাড়ে পাড়া দিয়ে তোমার ঘাড়ের উপর দাঁড়িয়ে তোমাকেই দাবিয়ে দিবে। হ্যাঁ বোন, তুমি সেই ঘাড় ইউজ করতে দিও না।
নিজেকে ভালোবাসো, নিজের ভালোবাসার দিকে তাকাও। তোমার সংসারে আজ সব আছে, শুধু তুমি নেই। তোমার রাজের আজ সব আছে, শুধু তুমি নেই। রাজের মুখে হাসি নেই, রাজ খাচ্ছে, ঘুরছে, ফিরছে। আমাদের চাইতে তুমি বেশি চেনো রাজকে। তুমি বলো না রাজ কি ভালো আছে? তুমি বলো না তুমি কি রাজকে ছাড়া ভালো আছো? কি করে থাকবে? আমি জানি রাজ অন্যায় করেছে, রাজ অনুতপ্ত এখন। রাজ এই অন্যায়গুলি পুনরায় করবে না, আমার বিশ্বাস। রাজ করবার সাহস পাবে না। রাজের ম্যাডাম তুমি, যাও রাজের কাছে, ফুলে ফুলে গড়ে তোলো তোমাদের এই সুন্দর সংসার। রাজ তো তোমার কাছে তেমন কিছু চাইনি, তেমন কিছুই চাইনি। তুমি না চাইতে অনেক কিছু দিয়েছো। ওকে মোবাইল দিয়েছো, ওকে এটা দিয়েছো, ওটা দিয়েছো। ভালো কথা দিয়ে খোটা দিতে নেই বোন, তুমিই খোটা দিয়েছো। তুমি বলেছো যখন ওই লোকগুলা বললো তাহলে সব কিছুইতে নিয়ে আসা হচ্ছে, এখন তার কিছু নেই, তখন দেখলাম তুমি বললা আছে, আংটি আছে, ফার্নিচার আছে, এগুলো বলতে নেই। এগুলা যখন বললে সমাজের লোকের কাছে, তখন ওই লোকগুলাই কিন্তু বাইরে যেয়ে তোমাকে নিয়ে সমালোচনা করেছে। বিশ্বাস না হয় তুমি একটু আশেপাশে একটু জানো, খোঁজ নাও। ওই লোকগুলা কিন্তু রাজের কথাই ভালো বলেছে, তোমার কথা নির্লজ্জ বলেছে। যে কি সামান্য দিয়ে আবার খোটাও দেয়, কত ছোট লোকেরা। হয়তোবা ক্যামেরায় বলিনি, তোমাদের সামনে বলিনি, মনে মনে কিংবা নিজেরা গপিসও করেছে তোমাদেরকে নিয়ে। তাই বলবো তুমি ফিরে যাও রাজের কাছে, সব ভুলে যাও। লাইলা মামুন সব ভুলে 9 মাস পর তারা একত্রিত হয়েছে, তারা লাইফে এসে সবার কাছে ক্ষমা চেয়েছে এবং সমস্ত দোষ দুজন দুজনার ঘাড়ে নিয়েছে। লাইলা বলেছে সব দোষ আমার, মামুন বলেছে না, সব দোষ আমার। তোমরাও এমন করো, হঠাৎ করে এসে আমাদেরকে একটা চমক দাও, আমাদেরকেও এরকম একটা লাইভ দেখাও যে আজ আমি শারমিন আর রাজ লাইভে এসছি। আজ আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনারা আমাদের জন্য দোয়া করুন। আমরা একসঙ্গে ঈদ শপিং করতে যাচ্ছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, অনেক ভিউয়ার্স তোমাদের জন্য দোয়া করছে, অনেক ভিউয়ার্স কষ্ট পাচ্ছে। সবাই খারাপ নয় শারমিন, সবাই খারাপ নয়, তোমাদের জন্য অনেক ভিউয়ার্স কষ্ট পাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে কষ্ট পাচ্ছি। আমি বোন তোমাকে চিনি না, রাজকে চিনি না, কিন্তু বিশ্বাস করো আমি চাই তোমাদের সংসারটা টিকে যাক। তোমরা তোমরা পুনরায় সংসার করো। সংসার জিনিসটা কি একবার ভাবো। ইউটিউব কতদিন, তুমি পারবে। রাজ যে ভালো আমি বলছি না, রাজের মধ্যে যথেষ্ট যথেষ্ট খারাপ আছে। রাজ যথেষ্ট খারাপ কাজ তোমার সঙ্গে করেছে। রাজকে রাজকে ভুল শুধরে নিতে দাও। তোমার শ্বশুর যথেষ্ট ভালো লোক, তোমার শাশুড়ি একটু বেশি কথা বললেও যথেষ্ট সহনশীল এবং যথেষ্ট কাজও করতে পারে। তোমার জন্য তোমার শাশুড়ি পারফেক্ট, কারণ তোমার একটু শারীরিক সমস্যা আছে, বাট তোমার শাশুড়ি যথেষ্ট তোমাকে হেল্পফুল একটা শাশুড়ি পেয়েছো। কেন কেন তুমি ওই সোনার সংসার ছেড়ে আসবে? ওটা তোমার সংসার, তোমার অধিকার। দরকার নেই এমন ফার্নিচারে যে ফার্নিচার ভাই দিয়ে আবার খোটা দেয়। দরকার নেই ওই ফার্নিচারের। দরকার তোমার নিজের টাকায় যে গয়নাগুলি কিনেছো সেগুলি তোমার কাছে রাখো। তুমি ফেরত এসো বোন, তুমি পার্টিতে ঘুমিয়ে দেখিয়ে দাও তুমিও এই সমাজের বাঙালি নারীদের থেকে কম সহনশীল নও। তুমিও পারো সংসার করতে। সব কিছুর ঊর্ধ্বে তোমার রাজ, তুমি রাজকে আঁকড়ে ধরে রাখতে পারো। রাজ তোমার। আর রাজকে বলবো বউরা একটু অভিমান করে, তুমিও তো কম আর শারমিনকে অত্যাচার করনি, গায়ে হাত তুলেছো, খুব খারাপ করেছো। হ্যাঁ ভাই, খুব খারাপ কাজ করেছো। বইয়ের গায়ে কোনো সভ্য লোক হাত দেয় না। ওর কাছে তুমি ফোন করো, বারবার মাপ চাও, একবার নয়, দুবার নয়, 3বারের বার ঠিকই তোমাকে কাছে ডাকবে। তোমার জন্য কাঁদছে, তোমার জন্য অপেক্ষা করছে, তোমার ফোনের জন্য অপেক্ষা করছে। রাজ, শারমিন, তোমাদের দুজনের যুগল ভিডিও দেখার অপেক্ষায় আমি বিডি হালচালের তরফ থেকে অপেক্ষা করছি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি হালচালের সাথে থাকুন, শুভকামনা রইল।